প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জয়িতা বিশ্বাস তোমাদের সামনে চলে আসলাম আমাদের বহুল কাঙ্ক্ষিত রোড টু মিশন 100 ফিনান্স ও ব্যাংকিং পূর্ণাঙ্গ সাজেশনের একটি ক্লাস নিয়ে। সো এই ক্লাসে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যতগুলো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আছে তার মধ্যকার অন্যতম একটি সাবজেক্ট ফিনান্স ব্যাংকিংয়ে কিভাবে আমরা ভালো মার্কস পেতে পারি, এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন কমন পেতে পারো সেই প্রশ্ন সম্পর্কিত একটু আলোচনা করতে। সো আমাদের আজকের আলোচনা কিন্তু আমাদের বাংলাদেশে যে কয়েকটি বোর্ড আছে প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি কোশ্চেনের জন্যই ইম্পর্ট্যান্ট। এটা প্রত্যেকটি পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট বলতে পারো। আমাদের সামনে যে পরীক্ষাগুলো থাকছে, টেস্ট পরীক্ষা অথবা আমাদের যে প্রি টেস্ট পরীক্ষা, সব ধরনের পরীক্ষার জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যত পরীক্ষা তোমরা সামনে ফেস করবে সেই প্রত্যেকটি পরীক্ষার জন্যই এই একটি সাজেশন থেকেই কিন্তু তুমি সবগুলো প্রশ্ন কমন পেতে পারো। এমনভাবেই আমরা সকলে মিলে এই সাজেশন বই থেকে সাজিয়েছি। তাহলে প্রথমেই আমি যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ফিনান্স ব্যাংকিংয়ে আমাদের থিওরি পার্টও আছে, আবার ম্যাথ পার্টও আছে। তো সব মিলিয়ে এটা তুলনামূলক একটু কঠিন একটা সাবজেক্ট হয়ে যায় আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের জন্যই হিসাব বিজ্ঞানের পরে। সো এই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটা কিভাবে আমরা সহজভাবে পড়তে পারি, সহজভাবে আয়ত্ত করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই পূর্ণাঙ্গ সাজেশনটা সাজানো। তাহলে আমরা চলে যাই আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনায় প্রথমে আমরা যেই জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে প্রত্যেকটি অধ্যায় থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, কি কি অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে এবং আমাদের সৃজনশীলের গ ঘয়ের জন্য কি কি প্রশ্ন কমন থাকতে পারে সেই সব কিছু। পাশাপাশি যেহেতু আমাদের 2026 সালের শিক্ষার্থীদের কোশ্চেনের প্যাটার্নে নতুন একটা কোশ্চেন যুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে, সেই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও আমি আলোচনা করব। তাহলে প্রথম অধ্যায় থেকে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের নাম থাকছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এই অধ্যায় থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন থাকবে সেটা আমরা প্রথমে দেখে নেব। তারপর দেখব অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়টা। তারপরে থাকছে আমাদের সৃজনশীলের গ ঘয়ের জন্য কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন। এখানে প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা সাজিয়েছি রেড কালার দিয়ে এবং 3 স্টার দিয়ে। তারপরেই যে প্রশ্নটা একটু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সেই প্রশ্নগুলোকে সাজিয়েছি এই দুইটা কালারের মিশ্রণে, অর্থাৎ লাল এবং কালো রঙের মিশ্রণে একটা খয়েরি বা বাদামি রঙের একটা মাধ্যমে, সেটা হচ্ছে এই যে এরকম চকলেট অথবা তোমরা মেরুন কালারও বলতে পারো। এবং তারপরে যেটা তার চেয়েও কম গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে আমরা রেখেছি কালো রঙের মাধ্যমে, অর্থাৎ কালো রঙের মাধ্যমে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি। তাহলে প্রথমে আমরা একটু দেখি আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি। এখানে কিন্তু কোনো উত্তর নেই এবং উত্তরের জন্য কিন্তু তোমাদের অবশ্যই অধ্যায়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করলেই কিন্তু তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই জেনে যাবে। এবং এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন এটা অধ্যায়গুলো, আমাদের যে অধ্যায়গুলো আছে টেক্সট বুক যেটা আছে সেটার বাইরের কোনো প্রশ্ন না হয়ে যায়। সবগুলোই কিন্তু আমাদের টেক্সট বুকের ভিত্তিতেই প্রশ্ন তৈরি করা এবং এগুলো পড়লে আমরা প্রত্যেকটা বোর্ড কোশ্চেনেই বা প্রত্যেকটা বোর্ডেই কোশ্চেন কমন পেয়ে যাব। তাহলে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার মধ্যে প্রথমে থাকছে অর্থায়ন রিলেটেড কিছু প্রশ্ন। অর্থায়ন কি নিয়ে কাজ করে, অর্থায়ন কোন ধরনের প্রক্রিয়া, ব্যবসায়ের মূল চালিকা শক্তি কি, তারপরে থাকছে বাণিজ্য ঘাটতি কি, রেমিটেন্স কি, তারল্য কি, অর্থায়ন বিকাশের চারণভূমি কোনটি, এরকম আরও কিছু প্রশ্ন। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু বিগত সালে সকল বোর্ড ভিত্তিক কিছু প্রশ্ন, অর্থাৎ বিগত সালে যত বোর্ড এসেছে, যত বোর্ডে যত প্রশ্ন এসেছে সব কিছুর ভিত্তিতে
এবং সামনে যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ ২৬ সালে যে প্রশ্নগুলো আসতে পারে সেই সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু এই অধ্যায়গুলো বা এই প্রত্যেকটা প্রশ্নকে সাজানো হয়েছে। তাহলে বুঝতেই পারছো এর গুরুত্ব কতটুকু। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তীতে বলা হচ্ছে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? তারপর থাকছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কবে? ইতোমধ্যে যারা আমাকে দেখছো অনেকেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজে মনে মনে বলে ফেলেছ, আবার অনেকে কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর হয়তো বা জানো না। যেই প্রশ্নের উত্তর জানো না অবশ্যই নিজে পড়ে বের করতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমার কাজ। এইখানে যে প্রশ্নগুলো আছে আমরা শুধুমাত্র গুরুত্বের ভিত্তিতে সাজিয়ে দিয়েছি, বাকিটা তোমাকে অবশ্যই পড়ে আয়ত্ত করতে হবে তুমি যদি ফিনান্স ও ব্যাংকিংয়ে ভালো রেজাল্ট করতে চাও। তারপরে আমরা দেখি তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কোনগুলো, অর্থাৎ এগুলো থেকে চলেও আসতে পারে বিভিন্ন বোর্ডে। তো এখানে প্রথমে আছে ১২ নং, উৎপাদন কৌশল জটিলতর হয় কখন? তারপর বলা হচ্ছে কোন দশকে WTO আত্মপ্রকাশ করে? তারপরে ১৪ নং প্রশ্ন, কোন অর্থায়ন অলাভজনক হয়? অর্থায়ন কি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের একদম মূল প্রশ্ন আমরা বলতে পারি, যেটা নিয়ে আমাদের টোটাল অধ্যায়টা সাজানো হয়েছে। অর্থায়ন কি? তারপরে থাকছে পারিবারিক অর্থায়ন কি, সরকারি অর্থায়ন কি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন কি, কবে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়, চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কি? তারপরে থাকছে WTO এর পূর্ণরূপ কি? এছাড়াও দেখো এখানে কিন্তু আরো কয়েকটি পূর্ণরূপ দেওয়া কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং সেগুলো হচ্ছে BCIC এর পূর্ণরূপ কি, তারপর বলা হচ্ছে ADB এর পূর্ণরূপ কি, IDB এর পূর্ণরূপ কি, তারপরে থাকছে আন্তর্জাতিক অর্থায়ন কি নিয়ে বিচার বিশ্লেষণ করে, এবং সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে কোন অর্থায়নে আগে ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়, তারপর বলা হচ্ছে চলতি মূলধন কি অথবা স্থায়ী মূলধন কি, তারপরে থাকছে আয় ও ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি। অর্থাৎ এই যে লাস্টে যে প্রশ্নগুলো আমরা দেখলাম এগুলো আমরা রিস্কটা কিছুটা কমানোর জন্য একটু পড়ে রাখবো, যাতে এখান থেকে চলে যদি আসে কোনো কারণে কোনো পরীক্ষায় যেন আমরা অ্যান্সারটা করতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি টাইপ 2, অর্থাৎ এই প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো অনুধাবনমূলক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেই বিষয়টার আলোচনায়। তো প্রথমেই দেওয়া আছে আন্তর্জাতিক অর্থায়নে রেমিটেন্সের ভূমিকা লেখো। এটা বিগত কয়েকটা বছরে অনেক বেশি এসেছে, আমি দেখেছি বিগত কয়েকটা সালের প্রশ্নে এই প্রশ্নটা খুবই কমন ছিল। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি আমরা বুঝতে পেরেছি। তারপরে থাকছে এতিমখানার অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও এবং এই প্যাটার্নে একটা উদাহরণ উল্লেখ করে দেওয়ার মাধ্যমে তোমাকে বলে দিতে পারে যে এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে কিভাবে অর্থায়ন করা হয়েছে, এরকম একটা প্রশ্নের প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নেই বেশি থাকে, সেই জন্যই আমরা এখানে লিখে দিয়েছি। তারপর বলা হচ্ছে ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ কেন? এই যে গুরুত্বপূর্ণ কেন অথবা একটা নির্দিষ্ট লাইনের ব্যাখ্যা, এই বিষয়গুলোই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বেশি থাকতে পারে, এবং যারা যারা অলরেডি প্রিটেস্ট পরীক্ষা বা মডেল টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ফেস করেছো, এবং তোমরা জানো সংক্ষিপ্ত প্রশ্নের ঠিক কীরকমভাবে আমাদের স্কুলের প্রশ্নগুলোতে চলে এসেছে। তারপরে থাকছে নগদ অর্থ এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, ব্যাখ্যা করো। এরকম একটা নির্দিষ্ট লাইনের ব্যাখ্যায় কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা অনুধাবনমূলক প্রশ্নে অনেক বেশি চলে আসে। তারপর দেখতে পাচ্ছি সরকারি অর্থায়ন অলাভজনক হয় কেন? তারল্য বনাম মুনাফা নীতি কাকে বলে? উপযুক্ততা নীতি কাকে বলে? বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি কাকে বলে? এখানে তিনটা নীতি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তিনটা নীতি আমাদের বইয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলা আছে। অফিসের জন্য এসি ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত?
পারিবারিক অর্থায়ন কেন করা হয়, আন্তর্জাতিক অর্থায়নের উদ্দেশ্য কি, আয় সিদ্ধান্ত কাকে বলে অথবা ব্যয় সিদ্ধান্ত কাকে বলে। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তারপরে থাকছে অব্যবসায়ী অর্থায়ন কিভাবে করা হয়। সো আমরা যাতে রিস্কটা একটু অ্যাভয়েড করে চলতে পারি সেই জন্যই কিন্তু এই একটা প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। তারপর আমরা দেখব আমাদের এই প্রথম অধ্যায় থেকে গ ঘয়ে কি কি প্রশ্ন বা কি কি টপিক থাকতে পারে সেটা দেখো। এখানে দুইটা জিনিসই আমাদের প্রশ্নে অনেক বেশি আসে, হয় আমাদের অর্থায়নের শ্রেণীবিভাগ থেকে একটা প্রশ্ন চলে আসে অথবা আমাদের অর্থায়নের যে নীতিগুলো আছে সেই নীতিগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে। আবার কিন্তু দেখো এই দুইটা মিলিয়েই কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে, অর্থাৎ গতে দিয়ে দিল অর্থায়নের শ্রেণীবিভাগ এবং ঘতে দিয়ে দিল অর্থায়নের নীতি থেকে একটা প্রশ্ন, দুইটাই কিন্তু চলে আসতে পারে। এরপর তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়, যেটা কিনা আমাদের ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের প্রশ্নের প্যাটার্নে অর্থাৎ এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকতে পারে সেটা একটু আমরা দেখব। তো প্রথমেই আমরা টাইপ 1 অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখি। সরল সুদে কিসের ওপর সুদ ধার্য করা হয়, ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা হয়, বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা হয়, তারপরে থাকছে অর্থের সময় মূল্যের মূল কারণ কি, অর্থের সময় মূল্য কি, অথবা এই প্রশ্নটা কিন্তু কাকে বলে লিখেও চলে আসতে পারে এবং দুইটা কিন্তু সেম প্যাটার্নেই আমাদের লিখতে হবে। তারপর বলছে সুযোগ ব্যয় কি, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এরপর দেখো তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, সেটা হচ্ছে রুল 72 কি, চক্রবৃদ্ধিকরণ কি, তারপর বলা হচ্ছে বাট্টাকরণ কি, চক্রবৃদ্ধি সুদ কি, সরল সুদ কি, প্রকৃত সুদের হার কি। এই যে এখানে আমরা চক্রবৃদ্ধিকরণ, বাট্টাকরণ এবং সুদ রিলেটেড যে প্রশ্নগুলো দেখছি এইটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারি, কারণ এই সুদগুলো আমরা বুঝতে পারলে আমাদের ম্যাথগুলো করাও কিন্তু সহজ হয়ে যায়। আচ্ছা, তারপরে থাকছে লেস ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, সেগুলো হচ্ছে বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে ঋণ প্রদান করে কে। তো এগুলো আমরা রিস্ক এড়ানোর জন্য একটু জেনে রাখবো যেন আমরা বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো লিখতে পারি। তারপর চলে যাচ্ছি টাইপ 2 অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কি কি থাকতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা। তো প্রথমেই আছে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন, খুবই গুরুত্বপূর্ণ। চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে মূল্যের ওপর কি প্রভাব পড়ে, এটাও কিন্তু বিগত বিভিন্ন বোর্ডে অনেক জায়গায় চলে এসেছে, তো এটা খুব ভালোভাবে শিখতে হবে। রুল 72 কাকে বলে, চক্রবৃদ্ধিকরণ এবং বাট্টাকরণের মূল পার্থক্যটা কি, পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ের যে কোনো টপিকের পার্থক্যগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপরে থাকছে অর্থের সময় মূল্যের মূল কারণ লেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু বিগত সালের বিভিন্ন বোর্ডে অনেকবার চলে এসেছে, অনেক জায়গায় চলে এসেছে। তারপরে প্রকল্প মূল্যায়ন কি, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য লেখো। এরপর থাকছে প্রকল্প নির্বাচনে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করো। তারপর বলা হচ্ছে অর্থের সময় মূল্য জানা প্রয়োজন কেন। সবগুলোই কিন্তু আমাদের ভালোভাবে শিখতে হবে যাতে আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় থেকে যে প্রশ্নই থাকুক সেই প্রশ্নই যেন লিখতে পারার একটা বিষয় আয়ত্ত করতে পারি। এরপর দেখো গ এবং ঘ নং প্রশ্নের জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য আমরা এখান থেকে অবশ্যই ম্যাথগুলোই ভালো মতো প্র্যাকটিস করব, কারণ এখানে বিগত সালে যত প্রশ্ন এসেছে গ ঘয়ে কিন্তু কখনো কোনো থিওরি আসেনি, সবসময়ই বিভিন্ন ম্যাথ এসেছে এবং ম্যাথ রিলেটেড প্রশ্নগুলোই ছিল, অ্যানালাইসিস ভিত্তিক অথবা ম্যাথ ক্যালকুলেশন ভিত্তিক প্রশ্নগুলোই ছিল। সো এই ম্যাথগুলো বইয়ের মধ্যে যে 5টা সূত্র এবং 5টা সূত্রের 5 ধরনের ম্যাথ দেওয়া আছে সবগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে।
তারপর আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা। এখানে টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্নে কি কি প্রশ্ন থাকতে পারে সেই সম্পর্কিত আলোচনায়। তো প্রথমেই থাকছে অনিশ্চয়তা থেকে কিভাবে ঝুঁকির সৃষ্টি হয় বা অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়। তারপর বলা হচ্ছে ঝুঁকি কি, অনিশ্চয়তা কি, ব্যবসায়িক ঝুঁকি কি, তারপরে সুদ হারের ঝুঁকি কি, তারল্য ঝুঁকি কি, ঝুঁকি মুক্ত আয় কি। এবং এখানে দেখবে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে কিন্তু সংজ্ঞা রিলেটেড জ্ঞানমূলক প্রশ্নই এখান থেকে বেশি এসেছে। কিছুটা হয়তো বা এদিক সেদিক হতে পারে, তবে ম্যাক্সিমাম কিন্তু সংজ্ঞা রিলেটেড প্রশ্নগুলোই থাকে। তারপর বলা হচ্ছে ঝুঁকির পরিমাণ কমানো যায় না কেন, ঝুঁকির পরিমাণ কমানো যায় না কেন। এরপর দেখো বলা হচ্ছে এক মালিকানা কারবারে কোন ঝুঁকি বেশি, এক মালিকানা কারবারে কোন ঝুঁকি বেশি, ট্রেজারি বিল কে ইস্যু করে, কোন আয় সবচেয়ে ঝুঁকিবহুল, আদর্শ বিচ্যুতি কি, আদর্শ বিচ্যুতি দ্বারা কি পরিমাপ করা যায়, ঋণের জন্য কোনটি প্রদান বাধ্যতামূলক, কাঁচামালের মূল্য বৃদ্ধি কোন ঝুঁকির সৃষ্টি করে। সো এখানে আমরা লাস্টে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা হালকা পাতলা পড়ে রাখবো এবং জেনে রাখবো, যেন আমরা বিভিন্ন এই যে উপরে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেই প্রশ্নগুলো শিখতে গিয়ে কিন্তু আমরা মোটামুটি এই প্রশ্নগুলো আয়ত্ত করে ফেলতে পারি। এরপর চলে যাই টাইপ 2 অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ণ সেটা একটু আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়, ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা সবার উপরে থাকার কারণ হচ্ছে এই প্রশ্নটা বিগত সালের বিভিন্ন বোর্ডে, পাশাপাশি এই রিসেন্ট আমাদের বিভিন্ন স্কুলে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন স্কুলের প্রি টেস্ট এবং মডেল টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেক এসেছে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটার জন্য। তারপর থাকছে একটি প্রতিষ্ঠান দেউলিয়া হয় কেন অথবা কখন দেউলিয়া হতে পারে, এভাবেও কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে। তারপর বলা হচ্ছে কখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়, বিনিয়োগের মূল্য ওঠা নামা করে কেন, ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকি মুক্ত কেন, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখো। এই যে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন জায়গায় চলে এসেছে, স্কুলের বিভিন্ন মডেল টেস্ট অথবা প্রি টেস্ট পরীক্ষায় আমি দেখেছি এবং পাশাপাশি বোর্ডেও কিন্তু এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। তারপর থাকছে ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে, আর্থিক ঝুঁকি কাকে বলে, সুদ হারের ঝুঁকি কাকে বলে অথবা তারল্য ঝুঁকি কাকে বলে, অর্থাৎ কাকে বলে অথবা এই জিনিসটা বলতে তুমি কি বোঝাচ্ছ সেটাই একটু ব্যাখ্যা আকারে আমাদের লিখতে হবে অনুধাবনমূলক অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। সর্বশেষে থাকছে ঝুঁকিবহুল এবং ঝুঁকিমুক্ত আয়ের একটা পার্থক্য এবং আদর্শ বিচ্যুতি কাকে বলে। তারপর দেওয়া আছে আমাদের এই পঞ্চম অধ্যায়ে গ ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ঝুঁকির শ্রেণী বিভাগ, অর্থাৎ ঝুঁকিটা কত ভাগে ভাগ করা যায় কি কি সেই প্রত্যেকটা শ্রেণী বিভাগ করতে হবে এবং এখানে যে আদর্শ বিচ্যুতির ম্যাথটা আছে সেই ম্যাথগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, কারণ বিভিন্ন বোর্ডে আমি দেখেছি গতে সাধারণত থিওরি দিলেও দিয়ে দিতে পারে এবং ঘতে সাধারণত ম্যাথটাই থাকে। সো গয়ের জন্য আমাদের অবশ্যই শ্রেণী বিভাগগুলো একটু পড়তে হবে আর ঘয়ের জন্য অবশ্যই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো কি কি থাকতে পারে সেটার আলোচনায়। তো প্রথমেই দেখতে পাচ্ছি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কি, মূলধন বাজেটিং কিরূপ সিদ্ধান্ত, সবচেয়ে লাভজনক মূলধন বাজেটিং পদ্ধতি কোনটি, তারপর বলছে পেব্যাক সময় কি এবং বইয়ের মধ্যে দেখবে পেব্যাক সময় কাকে বলে খুব সুন্দরভাবে একটা লাইনে এটা সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর অবচয়, এটাও কিন্তু একটা সূত্রের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে মূলধন বাজেটিং কি, এই মূলধন বাজেটিং প্রশ্নটাও কিন্তু বিভিন্ন জায়গায় বোর্ড প্রশ্নে যেমন জ্ঞানমূলক প্রশ্ন, আবার কিছু কিছু জায়গায় এমসিকিউ প্রশ্নের জন্যও কিন্তু এটা কমন।
তারপর ব্যবসায় ব্যর্থতার দায় কাকে নিতে হয়, ব্যবসায় ব্যর্থতার দায় কাকে নিতে হয়, পণ্য বৈচিত্র্যায়ন কি, নগদ প্রবাহ কি, এবং নগদ প্রবাহের দুইটা শ্রেণী বিভাগ, নগদ আন্তঃপ্রবাহ কি অথবা নগদ বহিঃপ্রবাহ কি। এই বিষয়গুলো যখন লিখবে অবশ্যই চেষ্টা করবে উদাহরণ সহ লিখতে, তাহলে বিষয়টা কিন্তু আরও সুন্দর হবে। তারপর দেখো এখানে আমরা আমাদের বইয়ের মধ্যে কিছু পূর্ণরূপ এবং অ্যাব্রিভিয়েশন সম্পর্কে পড়েছি, সেটা হচ্ছে ARR, PBP, তারপর আছে NPV এবং IRR। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের মূলধন বাজেটিংয়ের পদ্ধতির মধ্যে খুব সুন্দর করে পূর্ণরূপটা দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা আমাদের জানতে হবে। তারপর থাকছে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ ক্ষেত্র, প্রক্রিয়া অথবা পদ্ধতি, যে কোনো একটাই কিন্তু তোমার চলে আসতে পারে, তাই তিনটাই আমাদের আলাদা আলাদাভাবে শিখতে হবে কোনটা কয়টি করে আছে। এরপর সর্বশেষে থাকছে বিক্রয় থেকে আমাদের সাধারণত কোন ধরনের নগদ প্রবাহ ঘটে সেই সম্পর্কে। আচ্ছা, তারপর চলে যাচ্ছে আমাদের টাইপ 2, অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নে কি কি বিষয় থাকতে পারে সেই বিষয়ের আলোচনা। প্রথমে বলছে মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন, মূলধন বাজেটিং ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত কেন, মূলধন বাজেটিং প্রয়োজন কেন, পণ্য বৈচিত্র্যায়ন বলতে কি বোঝায়, এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন জায়গায় মোটামুটি চলে এসেছে, সো এটা ভালোভাবে আমরা করব। কিভাবে নগদ প্রবাহ প্রাক্কলন করা হয়, গড় মুনাফার হারের সীমাবদ্ধতা লেখো, পেব্যাক সময়ের সীমাবদ্ধতা লেখো। এই দুইটা আমাদের বইয়ে খুব সুন্দর করে সীমাবদ্ধতাটা উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে এটা শিখে ফেলবে কারণ এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে। তারপর থাকছে বাট্টা হার নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ, অর্থায়নের অভিনব পদ্ধতি কোনটি। আচ্ছা, তারপর আমরা দেখে নিই আমাদের এই অধ্যায় থেকে গ ঘয়ের জন্য আমরা কি কি বিষয় পড়ব সেটা। তো এখানে আমাদের গ ঘয়ের জন্য সাধারণত গড় মুনাফার হার এবং পেব্যাক সময় এই দুইটার গাণিতিক সমস্যাগুলোই চলে আসে, হয় গড় মুনাফার হার আসতে পারে অথবা পেব্যাক সময়ে চলে আসতে পারে, অথবা আমি কিছু কিছু বোর্ড প্রশ্ন দেখেছি এবং তোমরাও জানো যে দুইটার মিশ্রণে কিন্তু একটা সৃজনশীল চলে আসতে পারে, অর্থাৎ গতে গড় মুনাফার হার এবং ঘতে পেব্যাক সময় করতে বলে দিতে পারে। সো যেটাই বলুক আমাদের দুইটাই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কিভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি সেই বিষয়টা একটু দেখতে হবে। এরপর চলে যাচ্ছি নবম অধ্যায়ের টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন, বিনিময় ব্যাংক কি, তারপর থাকছে জাতীয় ব্যাংক কি, চেইন ব্যাংক কি, শাখা ব্যাংক কি, গ্রুপ ব্যাংক কি অথবা হোল্ডিং ব্যাংক কি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই যে চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন তো আমাদের বর্তমান বোর্ডের মধ্যে নেই, তাহলে কি এটা আসতে পারে? চলেই আসতে পারে, কারণ বিগত বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে। সো এই প্রশ্নগুলো আমাদের একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে, চেইন ব্যাংক কি, শাখা ব্যাংক কি, হোল্ডিং ব্যাংক কি, এই প্রত্যেকটা প্রশ্ন। তারপর আছে সাবসিডিয়ারি ব্যাংক কি, আরও একটা ব্যাংক, এবং তারপর থাকছে শিল্প ব্যাংক কি, কৃষি ব্যাংক কি, মুদারাবা কি, মুসারাকা কি, মুরাবাহা কি অথবা ইজারা কি। দেখো সর্বশেষে বলা হচ্ছে ইজারা কি। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সবই ব্যাংক রিলেটেড কোশ্চেন, এবং আমরা যদি নবম অধ্যায়টা আয়ত্ত করে থাকি, নবম অধ্যায় দেখবে পুরো অধ্যায় জুড়ে বিভিন্ন ব্যাংকের সংজ্ঞা, বিভিন্ন ব্যাংকের ধরন সম্পর্কে বলা হয়েছে। সো প্রত্যেকটা ব্যাংক তো আর ইম্পর্টেন্ট না, যেই বিষয়গুলো বা যেই ব্যাংকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে ইম্পর্টেন্টের ভিত্তিতে সাজানো হয়েছে। তাহলে দেখো তারপরে আমরা একটু লেস ইম্পর্টেন্টে সাজিয়েছি যে বিষয়গুলো, সেটা হচ্ছে সরকারি ব্যাংক কি, আঞ্চলিক ব্যাংক কি, ইসলামী ব্যাংক কখন প্রবর্তন হয়, বাংলাদেশে ইসলামী ব্যাংকটা কখন প্রবর্তন হয়, বিশেষায়িত ব্যাংক কি, চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি, কোন ব্যাংক মুদ্রা প্রচলন করে, প্রাইভেট ব্যাংকে পরিচালক সংখ্যা কতজন অথবা পাবলিক ব্যাংকে পরিচালক সংখ্যা কতজন। তো এই বিষয়গুলো আমরা একটু লেস ইম্পর্টেন্ট আকারে সাজিয়েছি। তারপরে যেটা আমরা রিস্ক এড়ানোর জন্য পড়ব সেগুলো হচ্ছে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন,
দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্বশর্ত কি? ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে? আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কি হতে পারে? এবং কোনটি ঝুঁকিবহুল ব্যবসায়? অবশ্যই ব্যাংক, যেহেতু আমরা ব্যাংকিং নিয়ে পড়ছি এখন, অবশ্যই ব্যাংক হচ্ছে সবচেয়ে ঝুঁকিবহুল একটা ব্যবসায়। এরপর চলে যাচ্ছি টাইপ 2, যেখানে বলা হচ্ছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের কিছু আলোচনা। তাহলে দেখো, এখানে প্রথমে থাকছে ব্যাংক কিভাবে সুনাম অর্জন করতে পারে, বা ব্যাংক কিভাবে, ভোক্তা ব্যাংক কাকে বলে, গোপনীয়তার নীতি কাকে বলে, ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা দেয়, নিরাপত্তার নীতি কাকে বলে, তারল্য নীতি কাকে বলে। এই প্রশ্নগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নবম অধ্যায়ের জন্য। তারপরে থাকছে একটু লেস ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে সচ্ছলতার নীতি কাকে বলে, ব্যাংক কিভাবে মূলধন গঠন করতে পারে, শিল্প ব্যাংক কাকে বলে, তারপর বলা হচ্ছে সেবার নীতি কাকে বলে, শ্রমিক ব্যাংক কাকে বলে, অথবা বিদেশি ব্যাংক কাকে বলে। দেখো, পুরো অধ্যায়টা জুড়েই যেহেতু বিভিন্ন ধরনের ব্যাংক রিলেটেড প্রশ্ন নিয়ে বলা হয়েছে, তো এখানে আমাদের ব্যাংক রিলেটেড প্রশ্নই কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন থেকে বেশি চলে আসবে। তারপরে একটু কম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই তিনটা। ঋণ মঞ্জুর নীতি কাকে বলে, অথবা মিতব্যয়িতার নীতি কাকে বলে, এবং বিশেষায়নের নীতি কাকে বলে। এই তিনটা নীতি থেকে বিগত প্রশ্ন একটু কম এসেছে, সো এটা কিন্তু আমরা লেস ইম্পর্টেন্ট বলতে পারি। তারপর আমরা দেখি টাইপ 3 অর্থাৎ গ ঘয়ের জন্য আমরা এই অধ্যায় থেকে কি কি বিষয় পড়ব। তো প্রথমে আমরা পড়ব ব্যাংকিং ব্যবসায় নীতিগুলো, যে 16টা নীতি দেওয়া আছে, 16টা নীতি আমাদের মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপর থাকছে কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগ, শুধুমাত্র কার্যভিত্তিকটাই আমরা ভালোভাবে পড়ব, তারপরে আমরা পড়ব বাকি শ্রেণীবিভাগগুলো, যেগুলো আমাদের এখানে প্রশ্ন আকারে ছিল। মোটামুটি সেগুলো পড়লেই কিন্তু তুমি নিশ্চিত আকারে কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপর চলে যাচ্ছি দশম অধ্যায়ের প্রশ্ন। তো দশম অধ্যায় প্রথমেই দেখে নেই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্নে কি কি থাকতে পারে। তো প্রথমেই দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কি, ব্যাংকের প্রাথমিক তহবিল কোনটি, বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি, প্রত্যয়পত্র কি, পরিশোধিত মূলধন কি, সংরক্ষিত তহবিল কি, বাণিজ্যিক ব্যাংকের প্রধান আয়ের উৎস কি, বাণিজ্যিক ব্যাংকের প্রধান ব্যয়ের উৎস কি। তারপর থাকছে একটু লেস ইম্পর্টেন্ট, লকার ভাড়ার বিপরীতে ব্যাংক কি আদায় করে, অথবা বিল বাচ্চাকরণ কি, এবং লকার ভাড়া কি, এটা কিন্তু চলেও আসতে পারে। এরপর চলে যাচ্ছি আমাদের এই অধ্যায়ের জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের কিছু প্যাটার্ন দেখে নিই আমরা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে ব্যাংকের গ্রাহকের প্রতিনিধি বলা হয় কেন, ব্যাংককে গ্রাহকের প্রতিনিধি বলা হয় কেন, বাণিজ্যিক ব্যাংক কিভাবে মুনাফা অর্জন করে, বাণিজ্যিক ব্যাংক কিভাবে মূলধন গঠন করে, বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমদানি রপ্তানিতে সাহায্য করে, বাণিজ্যিক ব্যাংক কিভাবে তহবিল গঠন করে। মূলধন তহবিল কিন্তু একটু ডিফারেন্স আছে, সো এটা একটু ভালোভাবে আমাদের দেখতে হবে। বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, এবং তারপর থাকছে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো লেখো। এখানে মোটামুটি 2 থেকে 3টা উদ্দেশ্য আমরা খুব ভালোভাবে শিখব। ঋণ আমানত সৃষ্টি বলতে কি বোঝায়, বাণিজ্যিক ব্যাংক কিভাবে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য হ্রাস করে। এখন আমরা দেখব আমাদের দশম অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের জন্য কি কি বিষয় ইম্পর্টেন্ট। দেখো, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এবং বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী, অর্থাৎ আমাদের বাণিজ্যিক ব্যাংকের যে উদ্দেশ্যগুলো অধ্যায়ের প্রথমে দেওয়া আছে সেই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ, এবং তারপরে বাণিজ্যিক ব্যাংকের যে প্রধান কার্যাবলীর মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো এই দুইটা পড়লেই কিন্তু আমরা গ ঘয়ের জন্য আমাদের এই দশম অধ্যায়ের প্রশ্ন থেকে কমন পেয়ে যেতে পারি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের একাদশ অধ্যায় ব্যাংকের আমানত। এই অধ্যায় থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে সেটার আলোচনা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে
ব্যাংক ব্যবসার তহবিলের মূল উৎস কি? তারপর বলা হচ্ছে কোন হিসাবে সুদ প্রদান করা হয় না, কোন হিসাবে জমাতিরিক্ত উত্তোলন করা হয়, তালিকাভুক্ত ব্যাংক কি, ই ব্যাংকিং কি, চলতি হিসাব কাকে বলে, ব্যবসায়ীদের জন্য কোন হিসাব উপযোগী, তারপর বলা হচ্ছে কোন হিসাবের জন্য সুদ প্রদান করা হয় না, কোন হিসাবে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকে। তারপর দেখতে পাচ্ছি সঞ্চয় হিসাব কি অথবা কাকে বলে, এভাবেও কিন্তু থাকতে পারে। স্থায়ী হিসাব কি বা কাকে বলে, RFCD অর্থাৎ রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব কি, ব্যাংক আমানতের উদ্দেশ্য কি, কোনটি এক ধরনের ব্যক্তিগত ঋণ, এনি ব্রাঞ্চ ব্যাংকিং কি, এবং এটিএম সম্পর্কে আমরা একটু জেনে রাখবো, এটিএম কত ঘন্টা সেবা দেয় অথবা এটিএম কি। এরপর চলে যাচ্ছি টাইপ 2 অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন কি কি থাকতে পারে সেটা নিয়ে। তো ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য কোন হিসাব উপযুক্ত, তারপর বলা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক বেশি নিরাপদ কেন, ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ, এটা ব্যাখ্যা করো, ই ব্যাংকিং বেশি জনপ্রিয় কেন, তারপর বলা হচ্ছে ব্যবসায়ীদের জন্য কোন ধরনের হিসাব উপযোগী, চলতি হিসাবে কোন সুদ প্রদান করা হয় না, তারপর বলা হচ্ছে নির্দিষ্ট আয়ের জনগণের জন্য কোন হিসাব উপযোগী, ডিপোজিট পেনশন স্কিম হিসাব কাকে বলে, এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের পার্থক্য। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তারপর একটু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো, সেগুলো হচ্ছে অনলাইন ব্যাংকিং কাকে বলে, বীমা সঞ্চয়ী হিসাব কাকে বলে, ব্যাংক আমানত কেন সৃষ্টি করা হয়, ব্যাংক হিসাব খোলার সময় কি কি বিষয় বিবেচনা করতে হয়, এবং তারপর আমরা রিস্ক এড়ানোর জন্য যে যেই বিষয়গুলো পড়ে রাখবো সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং কাকে বলে, ব্যাংকে কিভাবে হিসাব খোলা হয়, ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি কি কি। তো এই ছিল আমাদের অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। এখন আমরা একটু দেখি এই অধ্যায় থেকে আমাদের কি কি গ ঘয়ের জন্য পড়তে হবে। তো প্রথমেই আমরা এখানে কয়েকটা হিসাব সম্পর্কে দেখতে পাচ্ছি, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব। এই তিনটা থেকেই কিন্তু বিগত সালের বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো চলে এসেছে, এবং তারপর আমরা যদি রিস্ক এড়িয়ে পড়তে চাই তারপরে থাকছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব, এবং এই ডিপোজিট পেনশন স্কিম হিসাবটা কিন্তু বিগত কয়েক বছরের বোর্ডে আমি প্রশ্নগুলো দেখেছি। সো কয়েক বছরের বোর্ডে যেহেতু চলে এসেছে, তোমাদের বোর্ড প্রশ্নেও কিন্তু এটা থাকতে পারে। তারপর থাকছে ব্যাংক হিসাব খোলার সময় কি কি বিষয় বিবেচনা করতে হয়, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই পয়েন্ট আকারে শিখতে হবে। এবং লাস্টে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে যে ই ব্যাংকিং প্রসেসগুলো আছে সেই ই ব্যাংকিং প্রসেসগুলো আমরা একটু দেখে রাখবো। সো এই ছিল আমাদের গ ঘয়ের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য যে টপিকগুলো, সেই তা আশা করছি সকলেই বুঝতে পেরেছো যে আমাদের পুরো ফিন্যান্স ব্যাংকিংয়ে কোন অধ্যায় থেকে কি কি টপিক থাকতে পারে, কোন অধ্যায়গুলোর থেকে কি কি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সব কিছুই। সো এই প্রশ্নগুলো যে হুবহু এমনভাবেই আসবে তা কিন্তু একদমই নয়, এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, কিন্তু টপিকটা কিন্তু সেম এইভাবেই থাকবে, অর্থাৎ টপিক সেম রেখে প্রশ্নের প্যাটার্ন, প্রশ্ন লেখার ধরনটা একটু চেঞ্জ হতেই পারে। সো সবসময় যে এমনভাবে আসবে তা কিন্তু নয়, আমরা টপিকগুলো যদি শিখে রাখি, কোন প্রশ্নটা কি বলা হচ্ছে সেটা যদি বুঝতে পারি, তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের কাছে খুবই সহজ লাগবে। সো এই সাজেশনটা দেখে সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা প্রশ্ন আয়ত্ত করে ফেলবে, ইনশাআল্লাহ সকলেই এখান থেকে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আশা করছি সবার পরীক্ষায় খুব ভালো হোক, সবার প্রিপারেশন খুব ভালো হোক। সকলকে ধন্যবাদ।